মাহফুজার কথার মাঝে আয়াত সেই কখন এসে বসে পড়েছিল। থামবেন না আন্টি? পরে কাহিনী শুরু করুন। নাকি আপনার পেডিকিউর ম্যানিকিউর নিয়ে শখ হয়েছে? মাহফুজা দুটো শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে। এরপর একদিন আমি আর জামশেদ একটি বিজনেস মিটিংয়ে যাই, যেখানে আমাদের একটি বিদেশি টেন্ডার পাওয়ার কথা আর সব সময়ের মতো পেয়েও যায়। সেই খুশিতে ঝটপট একটা পার্টির আয়োজন করা হয়েছিল সেই দিন। সেখানে জামশেদ হালকা পাতলা ড্রিঙ্ক করে। আমি এই সুযোগেই জামশেদের ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশিয়ে দিই। জামশেদ যখন পুরোপুরি নেশায় মত্ত হয়ে যায়, তখন আমি তাকে আমার আগের থেকে বরাদ্দকৃত হোটেলে রুমে নিয়ে যাই। সেখানে আমরা অনৈতিক কাজে লিপ্ত হই। জামশেদ নেশার মধ্যে থাকলেও আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম। তাই আমি আমাদের অন্তরঙ্গ মুহূর্তে কিছু ছবি আর ভিডিও ধারণ করে রাখি। পরের দিন যখন জামশেদের নেশার ঘোর কাটে, তখন আমি আবার নতুন করে আমার অভিনয় শুরু করে দিই। সকল দোষ জামশেদের দিতে থাকি, এমন ভাব করতে থাকি যেন সে আমার সাথে অনৈতিক কাজে জড়াতে নেশা করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। সেই দিন জামশেদের মাথায় যেন বাজ পড়েছিল। সে আমাকে বারবার বোঝাচ্ছিল যে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, ভুলবশত নেশায় এমন হয়ে গিয়েছিল। সে বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছিল আর অনুরোধ করছিল যাতে মেরিন এই ব্যাপারে কিচ্ছু না জানে। আমিও ভালো মানুষের মতো তার কথা মেনে নিয়েছিলাম। কিন্তু জামশেদ তো আর জানতো না সব কিছুই যে আমার প্ল্যান মোতাবেক হচ্ছিল। আর এর প্রায় এক সপ্তাহ পরে আমার ধারণকৃত কিছু ছবি আর ভিডিওগুলো আমি মেরিনের কাছে পাঠাই। মেরিন আগে থেকেই আমাদের একটু একটু সন্দেহ করেছিল। ছবিগুলো তখন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। এই নিয়ে তখন মেরিন আরও জামশেদের মধ্যে বিস্তর ঝড়গাঝাটি হয়। কিন্তু তাদের দুজনের কেউই জানতো না যে ছবি আর ভিডিওগুলো আমি দিয়েছিলাম। তাদের মধ্যে ঝড়গার এক পর্যায়ে মেরিন বলে দেয় যে সে জামশেদকে ডিভোর্স দিবে আর তার বাবাকে বলে ব্যবসার সকল শেয়ার নেবে। আমি যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছিলাম সেই দিন, কিন্তু ওপরে ওপরে ভীষণ কষ্ট পাওয়ার মতো অভিনয় করেছিলাম। জামশেদ অনেকভাবে মেরিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেরিন কিছুতেই বোঝার চেষ্টা করে না। মাঝে দিয়ে 2 দিন তাদের ভুলবশত কেটে যায়। এর পরের দিন জামশেদ অফিসে চলে যায়। সেদিন আমি বাচ্চাদের দেখাশোনার কথা বলে বাড়িতেই থেকে যাই। যেহেতু মেরিন এর মন মানসিকতা ভালো নেই, এতে বাচ্চাদের অযত্ন হতে পারে ভেবে জামশেদও আর দ্বিমত করে না। জামশেদ চলে যাওয়ার পর মেরিন নিজের ভুল কিছুটা বুঝতে পারে। মেরিন বারবার বলতে থাকে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। জামশেদ বাড়িতে ফিরলেও সে জামশেদের সাথে কথা বলে সব ঠিক করে নেবে। আর তখনই আমার ভয় হতে থাকে আমার সব প্ল্যান বিফলে চলে যাবে ভেবে। আর সেদিন জামশেদের ফিরে আসার আগে মেরিনকে মেরে ফেলার প্ল্যান করি, এমনকি মেরেও ফেলি। আয়াত স্তব্ধ। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে তা মাহফুজাকে না দেখলে কখনোই বুঝতো না আয়াত। মেরিন আন্টিকে কিভাবে মেরেছিলেন? নিজের রাগ সংবরণ করে তাতে কিসে ভরে ওঠে আয়াত। মাহফুজা আবার বলতে শুরু করে। মেরিন যখন বারবার বলেছিল কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তখন আমি নানান কথা বলে মেরিনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলাম। এমনকি আমাদের সম্পর্কের কথাও বলে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না জামশেদ তাকে আগে থেকেই আমাদের ব্যাপারে বলে রেখেছিল। আর আমার কথা শুনি মেরিন বুঝে যায় সব কিছু আমার ষড়যন্ত্র। আর তখনই আমাদের মধ্য কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেরিন উদ্ধত হয় জামশেদকে এখনই সব জানাবে। জামশেদকে জানানোর জন্য মেরিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে। আর তখনই আমি সুযোগ বুঝে ফ্লাওয়ারের ব্রেস দিয়ে সজোরে আঘাত করি মেরিনের মাথায়। তৎক্ষণাৎ গলগল করে রক্ত পড়া শুরু হয়ে যায় মেরিনের মাথা থেকে।
তাল সামলাতে না পেরে দেওয়ালের ধারে দাঁড়িয়ে পড়ে মেরিন। আর তখনই সুযোগ বুঝে পরপর আরও কয়েকটা আঘাত করি মেরিনের মাথায়। চৈতন্য হারিয়ে সেখানেই পড়ে যায় মেরিন। মেরিনকে টেনে হিঁচড়ে আমি একটি কক্ষে নিয়ে যাই। এরপর একজনকে কল করে ডেকে নিয়ে আসি, যে প্রথম থেকেই আমাকে সব কিছুতেই সাহায্য করছিল। আর আমরা দুজনে মিলে মেরিনকে মেরে ফেলার চিন্তা করি। প্রথমে মেরিনের গলা কেটে সম্পূর্ণ মাথা আলাদা করে ফেলি। গলা কাটার আগ মুহূর্ত পর্যন্ত মেরিন বেঁচে ছিল, আর এরপরেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে। এরপর সব কিছু আবার আগের নেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। সিসিটিভি থেকে সকল ফুটেজ ডিলিট করে দিই, যাতে কোনো প্রমাণই আর অবশিষ্ট না থাকে। এরপর আমি নিজে জামশেদকে খবর পাঠাই যে মেরিন ইলাফার রোশনিকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে। আমি মেরিনকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। রোশনি তখন ছিল 2 বছরের দুধের শিশু, আর ইলাফ ছিল 6 বছরের বাচ্চা ছেলে। এখন ছোট ছোট বাচ্চাদের রেখে চলে যাওয়ার জামশেদের মেরিনের ওপর ভীষণ ক্ষোভ জমা হয়। রাগে দুঃখে অভিমানে জামশেদ আর মেরিনের খোঁজ নেয় না। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শুধুমাত্র একটা মহিলার লোভ, হিংসা, লালসা, আসক্তির কবলে পড়ে ঠিক কত মানুষের জীবন নষ্ট হয়েছে। 3টে ছেলে মেয়ের জীবন ছারখার হয়ে গিয়েছে। কতটা কষ্ট পেয়েছে তারা। আয়াত চোখের পানি মুছে তাকায় মাহফুজার দিকে, কিন্তু আয়াত তো আর জানে না কেবল 3টে বাচ্চা না, এর মাঝে আরও একজন রয়েছে। সবাই তো আপনার হিংসা আর শত্রুতার কবলে পড়েছিল, কিন্তু এত কিছুর ভেতরে আমি কিভাবে আসলাম? আমিই কেন? মাহফুজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আয়াত। তীর্যক হাসে মাহফুজা, এরপর বলে ওঠে, কেননা তোমার জন্মদাতা পিতাই ছিল আমার সেই ক্লাইম পার্টনার। ঈষৎ কেঁপে ওঠে আয়াত। ব্যাপারটা ঠিক তার বোধগম্য হলো না। কিছুক্ষণের জন্য নিজেকে তার শূন্য অনুভূত হলো। তার পিতা ডাক্তার আতিক চৌধুরী? না, এটা কিছুতেই হতে পারে না। তার বাবা এতটাও খারাপ না। আয়াত কম্পিত কণ্ঠে শুধায়, ডক্টর আতিক, অর্থাৎ আমার বাবা এতটা খারাপ মানুষ ছিলেন না? উচ্চস্বরে হেসে ওঠে মাহফুজা, মুখে হাসি রেখে বলে ওঠে, কে বলল আতিক তোমার বাবা? মানে আতিক আমার বাবা না মানে? আবারও হাসতে থাকে মাহফুজা। তার মানে আয়াত সকল সত্যি এখনো জানে না। এটাকে কেন্দ্র করে বেঁচে ফেরার পথ ভাবতে হবে। বলুন আন্টি, তাহলে আমার বাবা কে? আমি জানি না। ঝট করে সম্বিত ফিরে আয়াতের। চোয়াল শক্ত হয় তার, চোখের সাদা অংশ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। আয়াতের এমন রূপ দেখে খানিক ঘাবড়ে যায় মাহফুজা। কি করছো আয়াত, ছেড়ে দাও। আয়াত আরো জোরে চেপে ধরে মাহফুজার পা। চেপে ধরতে ধরতে বলে ওঠে, কি ভেবেছিলেন আমি দুর্বল হয়ে যাব? আমাকে খেলার গতি বানিয়ে আপনি আপনার কার্য সিদ্ধি করবেন? তাহলে ভুল ভাবছেন। মরতে তো আপনাকে হবেই, তবে একটা সুযোগ আছে আপনার কাছে। আ ছেড়ে দাও আয়াত, প্লিজ ছেড়ে দাও। যদি সব সত্যিটা বলে দেন তাহলে একটু কম কষ্ট পাবেন। বলছি প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেয় আয়াত। পানির পাত্র ঠেলে রেখে দেয় নিরাপদ দূরত্বে। বলুন তাহলে। তোমার জন্মদাতা পিতা ছিলেন আসিফ মির্জা। আমি যখন অফিসে জয়েন করি, এর কয়েক মাস পরেই আসিফের সাথে আমার একটা বিজনেস মিটিংয়ের পরিচয় হয়। ধীরে ধীরে আসিফের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমি অনুভব করতাম আসিফ কেমন করে জানি আমার দিকে তাকিয়ে থাকতো, বন্ধু থেকেও বেশি কিছুর নজরে দেখতো। আর এই চাহনিটার কারণ আমি বুঝতে পারতাম। ধীরে ধীরে আসিফের সাথে আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাই। আসিফের স্ত্রী ছিল দিলরুবা তারান্নুম, মানে তোমার জন্মধাত্রী মা। সে খুবই ভালো মানুষ ছিল। সে আসিফকে অন্ধের মতো বিশ্বাস করত। দিলরুবার সাথে আসিফের প্রেমের সম্পর্ক ছিল। এরপর সেখান থেকেই বিয়ে। তাই আসিফকে সে কখনো কোনো কিছুতেই অবিশ্বাস করতো না। আসিফের সাথে আমার সম্পর্কের মাঝেই তোমার জন্ম হয়েছিল। আসিফের সাথে আমার প্রায় দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। এরপর একদিন কোনোভাবে দিলরুবা আমাদের ব্যাপারে জেনে যায়।
যার কারণে আসিফ আর দিলরুবার মাঝে নানান ঝামেলা হয়। আসিফ তখন আমার আর তার সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের ব্যাপারে জামশেদ জেনে যাবে ভেবে আমিও আর বিষয়টা নিয়ে বেশি ঘাঁটিনি। এরপর কিছুদিন এভাবেই কেটে যায়। ধীরে ধীরে আমরা আরও বেশি টাকার প্রয়োজন হতে থাকে। অফিস থেকে আমি যে টাকা সরাতাম তা দিয়ে আমার হচ্ছিল না, আমার আরও বেশি টাকার প্রয়োজন ছিল। তাই আমি ভাবতে থাকি কিভাবে টাকা জোগাড় করা যায়। তখনই আমার আসিফের কথা মাথায় আসে। আমি আসিফকে ব্ল্যাকমেল করার প্ল্যান করি, এমনভাবে প্ল্যান করি যাতে জামশেদ আমার ব্যাপারে না জানি। আমি আসিফ এর ব্যাপারে আরও খোঁজখবর নিতে থাকি। খোঁজ নিতে নিতে আসিফের এমন একটা সত্যি আমার সামনে চলে আসে যে আমি চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে যাই। কি সত্যি? আসিফের আরও একটা সম্পর্ক ছিল অন্য একজন নারীর সাথে, যেখানে আসিফের একটা ছেলের সন্তানও হয়েছে। আর সে কেউ না, তোমার বন্ধু নিতিন। আয়াতের হাত দুটো সজোরে চেপে ধরে চেয়ারের হাতরে, চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় দুটো। এত ঝটকা নিতে পারছে না সে। আয়াত মনে মনে ভাবে, নিতিন কি সব সত্যি জানতো? তাই কি এমন করতে চেয়েছিল তার সাথে? ইলাফ কি জানতো এসব? জানলে তাকে কেন বলেনি? আয়াত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। যখন আমি জানতে পারি আসিফের আর একটা সন্তান আছে, তখন আমি সেই বিষয় নিয়ে আসিফকে জানাই। তাকে বলি যে আমার কথা মতো না চললে আমি দিলরুবাকে সব বলে দিব। আসিফের যত টাকা, সম্পত্তি, শেয়ার, ব্যবসা সব ছিল দিলরুবা বাবার অবদান। যদি তারা এসব জানতে পারতো তাহলে সব কিছুই কেড়ে নিত আসিফের থেকে। তাই আসিফ ভাই আমার সব শর্ত মেনে নেয়। এভাবেই চলতে থাকে আমাদের দিন। এর মাঝে আমি আর আসিফ আবার অনৈতিক সম্পর্কে লিপ্ত হই। আমি আসিফের থেকেও টাকা নিতাম, আবার খান ইন্ডাস্ট্রি থেকেও টাকা সরাতাম। সেদিন মেরিনকে আমি আর আসিফ মিলেই মেরে ফেলি। আসিফ প্রথমেই মেরিনকে মারতে চায়নি। আমি যখন দেখলাম আসিফ অমত করছে, তখন তাকে আবারও হুমকি দিই। তখন ইলাফ আর রোশনি সম্পূর্ণ একা হয়ে পড়ে। এহসানের সাথে সাথে আমিও ইলাফ আর রোশনির দেখাশুনো শুরু করে দিই। যদিও ইলাফ আমার কাছে আসতে চাইতো না, সে কখনোই আমাকে মেনে নেননি। জামশেদ, পরে রোশনি, ইলাফ আর এহসান সকলের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়। সে ভাবে এতে রোশনি আর ইলাফও একজন মা পাবে, আর এহসানও বাবার ভালোবাসা পাবে। সে অনুযায়ী আমরা দুজনেই বিয়ে করে নিই। এভাবেই চলতে থাকে সব কিছু। আসিফের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হতে থাকে। হঠাৎ একদিন দিলরুবাও সব জেনে যায়। এরপর সেও আসিফকে বলতে থাকে সে আসিফের থেকে সব কিছু কেড়ে নেবে। দিনে দিনে দিলরুবা আরও বেশি বাড়াবাড়ি করতে থাকে। তাই আমি আর আসিফ প্ল্যান করি তোমাকে আর দিলরুবাকে মেরে ফেলবো। তাহলে সব সম্পত্তি আসিফ আর আমি নিয়ে নিব। যখন তোমার বয়স 10 বছরের কাছাকাছি, তখনই প্ল্যান অনুযায়ী একদিন দিলরুবাকে তোমাকে নিয়ে বের হয়। আর সেই গাড়ির বোমা ফিট করে দেই যাতে তুমি আর দিলরুবা মারা যাও। সত্যি সত্যি সেদিন তোমাদের খুব বাজেভাবে গাড়িটা বাস্ট হয়। তবে দিলরুবা আগে কিছুই আন্দাজ করতে পেরেছিল, তাই তোমাকে গাড়ির থেকে ধাক্কা দিয়ে আগেই ফেলে দেয়। মারাত্মক বোম ব্লাস্টে দিলরুবা সেখানে তৎক্ষণাৎ মারা যায়। ভাগ্যক্রমে সেদিন তুমি বেঁচে যাও। তবে তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। মাথায় অত্যাধিক আঘাত পাওয়ার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। মুখের গড়নও তোমার বিকৃত হয়ে যায়। তখনই আমরা জানতে পারি দিলরুবা আগে থেকেই সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। আর তোমার এই সব সম্পত্তি তুমি তখনই পাবে যখন তোমার 21 বৎসর হবে। এর আগে যদি তুমি মারা যাও তাহলে সব সম্পত্তি এতিমখানায় এবং সরকারের আন্ডারে চলে যাবে।
তাই আমরাও তোমার চিকিৎসার ব্যবস্থা করি। তোমার চেহারার বিকৃত অংশগুলোকে সার্জারি করে ঠিক করা হয়, তবে এর ফলে তোমার সৌন্দর্য কোনো দাগ পড়েনি। এতে যেন তোমার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রায় 6 মাস পর তুমি কোমায় থাকো। জ্ঞান ফেরার পর তোমার সকল স্মৃতি চলে যায়। এর আগে তোমার কি হয়েছিল, তোমার মা বাবা কারো সম্পর্কে তোমার কোনো কিছুই মনে ছিল না। তুমি একেবারে ব্ল্যাক হয়ে গিয়েছিলেন। সবাই জানতো তুমি তোমার মায়ের সাথে বোম ব্লাস্টে মারা গিয়েছিলে। তোমার জ্ঞান ফেরার পরও তুমি তোমার মা বাবার পরিবার পরিজন সকলকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিলে। তখনই আমি রোমানা আর আতিককে তোমার বাবা মা সাজিয়ে নিয়ে আসি। রোমানা আর আতিককে বিয়ের অনেক বছর পরেও কোনো সন্তান হচ্ছিল না, তাই তারা মা বাবা হওয়ার জন্য পাগল প্রায় হয়েছিল। রোমানা ছিল আমার কলেজ ফ্রেন্ড। সে প্রায় সময় আমাকে বলতো তাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিতে, আর এটাই আমার কাছে মোক্ষম সুযোগ ছিল। যেহেতু তোমারও কোনো কিছুই মনে ছিল না, তাই আমার জন্য সুবিধা হয়েছিল। এরপরে রোমানা আর আতিক তোমাকে নতুন পরিচয় বড় করে। তোমার ফাউজিয়া আনান চাঁদ নামটা বাদ দিয়ে ইয়ানা চৌধুরী আয়াত রাখেন। এরপর তোমাকে সঙ্গ দিতে তারা একটা ছেলে সন্তান দত্তক নেয়, যার নামও রাখে আহিল চৌধুরী। তবে তোমাকে দত্তক নেওয়ার আগেও আমাদের মাঝে একটা ডিল হয়। যখন তোমার 20 বছর বয়স হবে তখন আমার ছেলে ওহসানের সাথে তোমাকে বিয়ে দিতে হবে। আমাদের প্ল্যান ছিল তোমাকে ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি আমাদের নামে করে নিব। থামে মাহফুজা। আয়াত এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। একটা মানুষ আর কতটা নিকৃষ্ট হতে পারে জানা নেই তার। আর তার জন্মদাতা পিতা, সে কি করে পারলো তাকে মেরে ফেলার প্ল্যান করতে? এতটা নিষ্ঠুর পাষাণ কি করে হতে পারলো? আয়াত আবার বলে ওঠে, এরপরে কি হয়েছিল? এরপর আমাদের সব কিছু প্ল্যান মোতাবেক চলছিল। তুমিও নতুন পরিচয় বড় হতে লাগলে। আমাদের প্ল্যানও ছিল আমরা ইলফকেও মেরে ফেলবো, যাতে জামশেদের কোনো সম্পত্তি সে না পায়। তবে আর প্রয়োজন পড়েনি। ইলাফ নিজ থেকে জামশেদকে ঘৃণা করতে শুরু করে। ইলাফ ছোটবেলা থেকে প্রচুর ট্যালেন্ট ছিল, তাই এইসব কিছুটা হলেও বুঝতে পারত সে। তার মায়ের চলে যাওয়ার থেকে সব কিছুর জন্য জামশেদকে দোষারোপ করতে থাকে। ইলাফের যখন 17 বছর বয়স তখনই সে পড়ালেখার জন্য লন্ডনে চলে যায়। লন্ডন থেকে ফিরে এসে সে নিজের নতুন বিজনেস শুরু করে। ইলাফের সব কিছুই তার নিজের মতো আলাদা ছিল, তাই তাকে আর কিছুই করার প্রয়োজন পড়েনি। আর তাছাড়া তাকে কিছু করার এতটাও সহজ ছিল না। সে আমাদের সবার থেকে আগে, আর মাইন্ডেটের সাথে খেলা আমাদের সাধ্যের বাহিরে। সব কিছু আমাদের প্ল্যান মতোই চলতে থাকে। তোমার বয়সও বাড়তে থাকে। এরপর যখন তোমার 20 বছর বয়স তখন আমাদের শর্ত অনুযায়ী তোমার সাথে ওহসানের বিয়ে ঠিক হয়। কিন্তু মাঝে দিয়ে ইলাফ আমাদের সকল প্ল্যান নষ্ট করে দেয়। রশনিকে কেন মেরেছিলেন আন্টি? আবার বলে ওঠে আয়াত। মাহফুজা আবার বলে ওঠে, রোশনি আমার আর এহসানের কথা শুনে গিয়েছিল। পরে আমরা তাকে হুমকি দিয়েছিলাম যাতে কাউকে কিছু না বলে। যদি বলে তাহলে তাকে মেরে ফেলবো এবং ইলাপকেও মেরে ফেলবো। ইলাপের কথা শুনে সে আর কিছুই বলেনি। আমাদের কথা মতোই চলতে থাকে, কিন্তু পরে সে আবারও ঠিক করে তোমাকে আর ইলাফকে সব জানিয়ে দিবে। তাই তাকে মেরে ফেলি। রশনির ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু অনন্যাকে কেন মেরেছিলেন? অনন্যা তো ছিল শুধুমাত্র আমার একটা খেলার গুটি। সে আমার কোনো বোনের মেয়ে ছিল না, কারণ আমার কোনো বোনই ছিল না। তাকে এনেছিলাম ইলাফকে বিয়ে করানোর জন্য। আমি চাইতাম ইলাফ যাতে অনন্যাকে বিয়ে করে, কিন্তু অনন্যা আমাকে ধোঁকা দেয়। সে গোপনে এহসানের সাথে সম্পর্কে তৈরি করে। এহসানও তার জন্য পাগল হয়ে যায়। তাছাড়া রোশনিকে মারার সময় অনন্যা সাহায্য করেছিল।
ইলাপ তাকে হাতে পেলে সব সত্যি জেনে যেত, তাই তাকেও মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু কিন্তু কি? আমি অনন্যাকে মারিনি, অনন্যাকে ইলাপ মেরেছিল। সেদিন অনন্যাকে মারার জন্যই আমি তাকে একটা রুমে আটকে রাখি। তখনই আমার একটা কল আসে আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরিয়ে যাই। ফিরে এসে অনন্যাকে আর কোথাও পাইনি। এরপর কক্ষে গোপন ক্যামেরায় যখন চেক করতে যাই তখনই দেখতে পাই মাস্ক পরিহিত এক লোকের অবয়ব, যেটা মূলত ইলাফ ছিল। আমি যাওয়ার পরপরই ইলাফ এসে অনন্যাকে তুলে নিয়ে যায়। এটা ইলাফের একটা পরিকল্পনা ছিল, আমাকে বাইরে বের করার। এরপর অনন্যার সাথে কি হয়েছিল আমি জানি না। আসিফ মির্জা এখন কোথায়? বেঁচে আছে নাকি মারা গেছে? আমি জানি না সে কোথায়। আর সাথে অনেক আগেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আমার মা বাবার গাড়িতে বোমাটা কি আপনি রেখেছিলেন? হ্যাঁ, রোমানা, আতিকার, আহিলকে আমি মেরেছিলাম, কেননা ওরাও তোমাকে অনেক ভালোবাসতো। তারা চাইতো তুমি ইলাফের সাথে হ্যাপি থাকো। তোমার স্মৃতি হারানোর অসুস্থতা, এইসবের ব্যাপারও তারা সব সত্যি তোমাকে বলে দিতে চাইতো। তাই তোমাদেরকেও মেরে ফেলেছি। আমার আর ইলাফের মধ্যে সকল ভুল বোঝাবুঝিও কি আপনি সৃষ্টি করতেন? হ্যাঁ, কারণ ইলাফের একমাত্র দুর্বলতা ছিলে তুমি। আর কোনোভাবেই ইলাফকে সরানো যেত না। ইলাফকে সরাতে পারলে আমরা কখনোই আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে পারতাম না। কেননা ইলাফ তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি এমনভাবে প্ল্যান করি যাতে তুমি ইলাফকে ভুল বুঝো আর মেরে ফেলো। আর আমার পরিকল্পনা সফল হয়েছিল। তুমি তাই করেছো, আমি যা চেয়েছিলাম। ইলাপকে মেরে ফেলেছো তুমি। আয়াতের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। খুব ভুল করেছিল সেদিন। অকারণে ইনাফকে দোষারোপ করেছিল, যে ভুলের কোনো ক্ষমা হয় না কখনো, যে ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। আয়াত ভেঙে ভেঙে জিজ্ঞেস করে। তাহলে ইলাফের লাশ কোথায় ছিল? কিছুটা ক্রূর হাসে মাহফুজা, এরপর বলে ওঠে। যে নদীর পাড়ে তাকে মেরেছিলে সেই নদীতে 6 দিন পর ইলাফের পচা লাশও পাওয়া গেছিল। তবে মিডিয়া কিংবা পুলিশ কেই জানতো না এটা ইলাফের লাশ। সবার যখন ইলাফের খোঁজ করেছিল তখন সবাইকে বলা হয়েছিল নিজের বিজনেস দেশের বাইরে শুরু করতে চায় ইলাফ, তাই সেখানে চলে গিয়েছে সে। কেননা যদি সবাই জানতো এটা ইলাফের লাশ তাহলে পুলিশে তদন্ত হতো, যাতে করে আমি সকলেই ফেঁসে যেতাম। আর এতে আমাদের প্ল্যানও কাজ করতো না। আয়াত উঠে গিয়ে সজনে মাহফুজার গলা টিপে ধরে, তাতে দাঁত চেপে বলে ওঠে। বাস্টার্ড! তোকে তো আমি টুকরো টুকরো করে মেরে শিয়ালকে খাওয়াবো। আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছিস। আমাকে মেরে ফেলবে ঠিকই, তবে তুমি কি নিয়ে বাঁচবে আয়া বেবি? তোমায় যে বেঁচে থাকার কোনো সম্বলই নেই। আর না তুমি আমার মতো স্বার্থপর। তাহলে কিভাবে বাঁচবে তুমি? কি নিয়ে বাঁচবে? কার জন্য বাঁচবে? আয়াত কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে মাহফুজার দিকে। আন্টি, আপনাকে কে বললো আমার বেঁচে থাকার কোনো সম্বল নেই? বেঁচে থাকার মতো কেউ নেই আমার। কি বলছে আয়াত ঠিক বুঝতে পারছে না মাহফুজা। অধিক সুখে পাগল হয়ে গেল কিনা সেটাই ভাবছে। আপনি দেখতে চান আমার শেষ সম্বল? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এরপরে আয়াত জোরে জোরে ডেকে ওঠে। ভেতরে এসো, নিজেকে আর আড়ালে রাখার প্রয়োজন নেই। কিন্তু তারই বা দোষ কোথায়? এই মুহূর্তে আগন্তুকের অবয়ব বিনা কারণেই তাকে সেটা ভাবতে বাধ্য করছে। সে অস্ফুট স্বরে বলে ওঠে। আকাশ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মাহফুজা। তোমাকে অবাস্তব মনে হচ্ছে না? আবার বাস্তব ভাবতেও দ্বিধা হচ্ছে হৃদয়ে আকাশ ভাইয়া। দুহাতের বাঁধন আরো কিছুটা শক্ত করে আকাশ। মাহফুজা এখনো বিশ্বাস করতে পারছে না আকাশ বেঁচে আসে। এটা কি করে সম্ভব হতে পারে? আকাশ তো মারা গিয়েছিল, তার তো বেঁচে থাকার কোনো সুযোগ নেই। মাহফুজার আখিদায় যেন এবার কোঠর থেকে বেরিয়ে আসবে। সে এখনো ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে আয়াত আর আকাশের দিকে। এতক্ষণ ধরে হাজার কষ্ট অনুভব করেও নিজের প্রতি কিছুটা হলেও বিশ্বাস ধরে রেখেছিল মাহফুজা। তবে আকাশের আগমনে সেই নগণ্য বিশ্বাসটুকু মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। নিজের করা সূক্ষ্ম প্রাণে যে আকাশ এভাবে চির ধরিয়ে দেবে কখনো কল্পনাও করতে পারেনি মাহফুজা।
মাহফুজার এমন অনুভূতি শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে আকাশ কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ আয়াত ইশারায় থামিয়ে দেয় তাকে। আয়াতের ইশারায় সেদিকে ভ্রু কুঁচকে তাকায় আকাশ। আয়াত একগাল হেসে মাহফুজার পাশে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আর কিছু বলার প্রয়োজন নেই আকাশ ভাইয়া। এই জঘন্য মহিলার সাথে আমাদের সকল কথোপকথন এখানেই সমাপ্ত। এবার শুধু শাস্তি দেওয়ার পালা। যে হাজারটা অপরাধ উনি করেছেন, এতে ওনাকে 1000 বার জীবিত করে 1000 বার মারা উচিত। আকাশের বুকে হাত গুজে আয়াতের দিকে তাকায়, মনে মনে খানিক খুশিও হয়। তার চাঁদের এতটা পরিবর্তন কবে হলো? এটা তো সেই কোমল নরম চাঁদ না যে কিনা ফুলের আঘাতে নুয়ে পড়তো। এই চাঁদ তো প্রতিশোধের আগুনে উত্তপ্ত জ্বলন্ত আর আভা, অন্যের বিরুদ্ধে শাস্তি প্রদানকারী এক নারী সত্তা। আয়াত আবার বলে ওঠে, ওনাকে তো আমি 1000 বার মারতে পারবো না, তবে 1000 গুণ বেশি নরক যন্ত্রণা দিতে পারবো। তিলে তিলে ধ্বংস করব তাকে আমি। প্রত্যেকটা অন্যায়ের শাস্তি দেব। এতগুলো জীবনকে নষ্ট করার শাস্তি। ধুকে ধুকে মরবেন উনি। আমার ভালোবাসাকে কে নিয়েছিলেন উনি, এর শাস্তি তো ওনাকে পেতেই হবে। সত্যি কোমল বলে কাউকে হেয় করা উচিত না। কোমলতা, নমনীয়তা কখনো কারো দুর্বলতা হতে পারে না। তা আয়াতকে দেখে অনুধাবন করতে পারছে আকাশ। আয়াত আবার আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, এখান থেকে চলে যাও তুমি আকাশ ভাইয়া। এই মহিলাকে আমি নিজ হাতে শাস্তি দিতে চাই, তবে তুমি সেগুলো দেখবে না, সেটা চাই না আমি। আকাশ কিছু বলতে যাবে তার আগে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয় আয়াত। প্লিজ আকাশ ভাইয়া চলে যাও, এই কথাটা আমি আর রিপিট করতে চাই না। আকাশ এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ায়। আয়াতের নরম গালে নিজের দুহাত রাখে, এগিয়ে গিয়ে কপালে গাঢ় এক চুম্বন করে, কিছুটা ফিস ফিস করে উচ্চারণ করে, Best of luck, chap. Complete your work properly. I will eagerly waiting for you outside. আয়াত মুচকি হেসে আশ্বস্ত করে আকাশকে। আকাশও বিনা বাক্যে সে কক্ষ থেকে বেরিয়ে যায়। আকাশ বেরিয়ে যেতে আয়াত ঘুরে তাকায় মাহফুজার দিকে। একগাল হেসে সে মাহফুজার দিকে তাকিয়ে বলে ওঠে, কি এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছেন, তাই তো? মাহফুজা পরপর কয়েকবার চোখের পাতা ঝাপটায়। আয়াত একটা কাপড়ের টুকরো হাতে নিতে নিতে বলে ওঠে, চিন্তা করবেন না, এক্ষুনি আপনাকে স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। মাহফুজা দুটো ভয়ার্থ ঢেউ কিনে কি করবে আয়াত তার সাথে? নিশ্চয় ভয়ঙ্কর কিছু। আয়াত এগিয়ে গিয়ে মাহফুজার মুখ শক্ত করে বেঁধে দেয়। তার যা যা জানার এই মহিলা থেকে সব জেনে নিয়েছে। এর বেশি আপাতত আর জানার প্রয়োজন নেই। তাই এই মহিলার কণ্ঠস্বর থেকে আর কোনো ধরনের শব্দ কিংবা বাক্য নিজের কর্ণকুহরে পৌঁছানো বিন্দুমাত্র ইচ্ছা নেই আয়াতের। যদিও কিছুক্ষণ পর আর কোনো বাক্য ব্যয় করতে পারবে না সে, শুধু আর্তচিৎকার ব্যতীত। তাও আয়াত চায় না কোনো ধরনের অযাচিত শব্দ তাকে বাধাগ্রস্ত করুক। মাহফুজার মুখ বাঁধতে বাঁধতে হঠাৎ আয়াতের কিছু একটা মনে পড়ে যায়। অতীতের কথা শুনতে শুনতে ভুলে গিয়েছিল সে। আয়াত আবার মাহফুজার মুখের বাঁধন খুলে দেয়। মাহফুজাকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়ে একটা প্লেট হাতে নেয়। প্লেট ভর্তি বিরিয়ানির সুঘ্রাণ ছড়িয়ে পড়ে সম্পূর্ণ কক্ষ জুড়ে। আয়াত বিরিয়ানির প্লেট হাতে নিয়ে মাহফুজার সামনে এসে দাঁড়ায়। আন্টি এই খাবারটুকু খেয়ে নিন। আমি চাই না আপনি অভুক্ত অবস্থায় মারা যান। এতটাও নির্দয় আর পাষাণ নই আমি। মাহফুজা ক্ষুধার্ত হায়নার ন্যায় তাকায় খাবারের দিকে। সত্যি সে ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত। মাহফুজার ক্ষুধার্ত মুখশ্রী দেখে কিছুটা বাঁকা হাসে আয়াত। এরপর প্লেট থেকে থেকে খাবার তুলে নিয়ে মাহফুজার মুখের সামনে ধরে। মাহফুজা চিলের মতো থাবা মেরে আয়াতের হাত থেকে খাবারটুকু নিয়ে নেয়। এরপর আরও কয়েকবার খাবার তুলে দেয় আয়াত। প্রতিবার মাহফুজা ছো মেরে খাবারগুলো নিয়ে গলাধকরণ করতে থাকে। কেমন হয়েছে আন্টি? আমি নিজের হাতে রান্না করেছি। মাহফুজা কোনো বাক্য ব্যয় করার অবস্থায় নেই। আয়াত আবার বলে ওঠে, জানেন তো এই বিরিয়ানি রান্না আমাকে ইলাফ শিখিয়েছিল, খুব যত্ন করে শিখিয়েছিল। তাই আমিও আপনার জন্য খুব যত্ন করে রান্না করেছি। বিরিয়ানিটা মাহফুজার কাছে অত্যাধিক সুস্বাদু লাগছে। তবে মাংসে কামড় দিতে কেমন যেন এক অদ্ভুত স্বাদ লাগছে। মনে হচ্ছে এমন কিছু আগে কখনো খায়নি সে। মাহফুজার খাবারের গতি কিছুটা কমে আসে। খাবার চিবোতে চিবোতে সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবতে থাকে। আয়াত আরেকবার খাবার মুখে দিতে দিতে বলে ওঠে, জানেন তো বিরিয়ানিগুলো এহসানের মাংস দিয়ে রান্না করেছি। ব্যাস। এহসানের মাংস কথাটি কার অবধি পৌঁছাতে সম্পূর্ণ জমে যায় মাহফুজা। শেষে কিনা নিজের ছেলের মাংস, পেট মোচড় দিয়ে ওঠে মাহফুজা। ভেতর থেকে সবকিছু উগরে আসতে চাইছে। আর দ্রুত উঠে গিয়ে বিরিয়ানির প্লেটটা রেখে দেয়। এরপর মাহফুজার মুখ শক্ত করে বেঁধে দেয়। এতটা জোরে বাঁধে কাপড়টা যেন সেটা চামড়া ভেদ করে মাহফুজার গলার মাংসে ঢুকা যাবে। আয়াত এবার একটা সিরিঞ্জ হাতে নিয়ে মাহফুজার কাঁধ বরাবর পুশ করে দেয়। 2 মিনিটের মাথায় চৈতন্য হারায় মাহফুজা। আয়াত মাহফুজার শরীরের সকল বাধা একে একে খুলে দেয়।
এরপর তাকে টেনে হিঁচড়ে রাখে একটি টেবিলের ওপর। আয়াত গিয়ে মাহফুজার পাশে দাঁড়ায়। ধীরে ধীরে মাহফুজার শরীরে থাকা বস্ত্র খুলে ফেলতে থাকে, কোমর পর্যন্ত উন্মুক্ত করে ফেলে। মাহফুজার হাত পা ইতিমধ্যে দগ্ধ হয়ে আছে। আয়াত লম্বা মতো দুইটা কাঠ নিয়ে আসে। মাহফুজার একটা হাতের বাঁধন খুলে একটা কাঠের সাথে বেঁধে দেয়। এরপর একটা হাতুড়ি দিয়ে আর লোহার প্যারেক নিয়ে আসে। একটা চেয়ার টেনে বসে পড়ে। পুরো শরীর বেঁধে রাখা, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে তার। তবুও যন্ত্রণা এতটাই তীব্র যে তার উৎস খুঁজতে সেদিকে হালকা ঘাড় কাত করে তাকায়। মাহফুজার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, যা দেখে হৃদয় নাড়া দিয়ে ওঠে আয়াতের। মুহূর্তে আয়াতের চোখেও জলে টইটুম্বর হয়ে ওঠে। এই মহিলা যদি তার থেকে সবকিছু কেড়ে না নিত, কত সুন্দর জীবন হতো তার। সবাইকে নিয়ে কত হাসি খুশিভাবে জীবন পার করত। আয়াতেরও কিছুটা কষ্ট হচ্ছে মাহফুজার জন্য। এত এত জঘন্য কাজগুলো যদি মাহফুজা না করতো, তাহলে তাকে আজকে এই অবস্থায় থাকতে হতো না। কিন্তু নিজের অন্তরে কোথাও এই দোলাচলকে জায়গা দিল না আয়াত, কিছুতেই না। এটা তার প্রাপ্য শাস্তি। তার করা পাপের কোনো ক্ষমা হয় না। আয়াত কিছুতেই তাকে ক্ষমা করবে না। আমার চেহারায় আপনার স্বার্থের কারণে বিকৃত হয়ে গিয়েছিল আন্টি, আর সেটার আদলও আপনি পরিবর্তন করে দিয়েছিলেন। আয়াত একটা ছুরি পাশে রেখে দিয়ে অপর ছুরিটি হাতে নেয়। এরপর ছুরিটি ঢুকিয়ে দেয় মাহফুজের বুকে নিচ বরাবর স্থানে। গড়গড় করে রক্ত বের হতে থাকে। আমার একটা পরিবার আপনি কেড়ে নিয়েছিলেন, তবে আল্লাহ আমাকে আরেকটা পরিবার পাইয়ে দিয়েছিল। আমি তাদের ঔরসজাত সন্তান না, এটা কখনোই বুঝতে দেয়নি তারা আমায়। অত্যন্ত আদর আর ভালোবাসায় আমার জীবনটা সুখে কেটে যেত, কিন্তু আপনি তো তা হতে দেননি। তাদেরকেও কেড়ে নিয়েছেন আপনি আমার জীবন থেকে। তাদের লাশ যখন আমার সামনে পড়েছিল না, আমার মনে হলো আমার পায়ের তলা থেকে জমিন সরে গিয়েছিল। এক অন্ধকারে ডুবে যাচ্ছিলাম যেন। ক্রমেই রক্তে ভেসে উঠছে সবকিছু। মাহফুজের পুরো শরীর রক্তে পরিপূর্ণ। অঝোর ধারায় প্রবাহিত হচ্ছে রক্তের বন্যা। তবে আর বেশিক্ষণ সময় নেই। আঘাত খানিক ঝুঁকল মাহফুজার দিকে। আমার ভালোবাসাকেও ছাড় দেননি আপনি, তাকেও কেড়ে নিয়েছেন। জানেন তো, যেদিন আমি উপলব্ধি করেছিলাম আমার ইরাফ, আমার ভালোবাসা আর বেঁচে নেই, সেদিন মনে হলো কেউ জীবন্ত আমার হৃদয়টা টেনে ছিঁড়ে নিয়ে গিয়েছে। আর সেই অনুভূতিটা কেমন সেটা আপনাকে অনুভব করাতে চাই আমি। সোজা হয়ে দাঁড়ালো আয়াত। খুলে দিল মাহফুজার মুখের বাঁধন। মাহফুজার শেষ আর্তচিৎকার শুনতে চায় আয়াত। এক পলক তাকালো আয়াত মাহফুজার দিকে। এতক্ষণ ধরে রাখা চোখের পানি আর বাদ মানছে না। ঝর্ণার ধারার মতো প্রবাহিত হতে শুরু করে আয়াতের চোখ বেয়ে। কিছুক্ষণের মধ্যে মাহফুজার নিষ্ঠুর দেহ পড়ে রইল। কেটে গেছে আরো 21 দিন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সে তার আপন গতিতে প্রবাহমান। ঠিক তেমনি সকল মানুষও তাদের আপন কাজে ব্যস্ত। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ছুটে যায় আয়াতের। চোখ পিট পিট করে তাকিয়ে চারপাশে নজর পড়ে। না, আশেপাশে কেউ নেই। আর মোনা ভেঙে উঠে বসে সে। আজ কতদিন পর মনে হলো ঘুমটা বেশ ভালো হয়েছে তার। ধীর পায়ে খাট থেকে নেমে পড়ে। অফ হোয়াইট কালারের বিড়ালের চেহারা আকৃতির স্লিপারটা পরে বারান্দার দিকে পা বাড়ায়। পরনে তার একটা সাদা টি শার্ট সাথে ঢোলা ঢালা পায়জামা। বারান্দায় এসে দাঁড়াতেই নজর পড়ে তার এক অপরূপ দৃশ্য। অর্ধনগ্ন আকাশ খুব মনোযোগ দিয়ে কিছু একটা পেন্ট করছে। অর্ধনগ্ন বলার কারণ তার পরনে কেবলমাত্র একটা কালো ট্রাউজার ব্যতীত আর কিছুই নেই। শরীরের প্রতিটা ভাগ যেন সূর্যের আলোয় ছিকছিক করছে, যা দেখে অজান্তে আয়াতের মুখে হাসি ফুটে ওঠে। চুলগুলো হাত খোপা করতে করতে আকাশের দিকে এগিয়ে যায় সে। চুপচাপ গিয়ে আকাশের পেছনে দাঁড়িয়ে পড়ে। আয়াতের উপস্থিতি টের পেয়ে দ্রুত পেন্টিংটা ঢেকে ফেলে আকাশ, যাতে আয়াত তা দেখতে না পারে। আকাশ তার পেন্টিং ঢেকে দিতে তেলে বেগুনে তেতে ওঠে আয়াত। এটা কি হলো? খানিক চেঁচিয়ে দুহাত কোমরে রেখে আয়াতের আকাশের পাশে এসে দাঁড়ায় আয়াত। আকাশ মুচকি হেসে আয়াতের পেছনে দাঁড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আয়াতের ঘাড়ে নিজের খাড়া নাক ঘষে দিয়ে থুতনি রাখে সেখানে। এটা তোমার সারপ্রাইজ আয়াত জান। একগাল হেসে দেয় আয়াত। কোমর জড়িয়ে রাখা আকাশের হাতের ওপর হাত রেখে বলে ওঠে। তোমাকে ইলাফ বলে ডাকতে আমি বেশি পছন্দ করি। ইলাফ মুচকি হেসে বলে ওঠে। তোমার যা মন চায় তাই ডাকতে পারো আয়াত, আমি তো পুরোটাই তোমার। অতীত। এহসান মারা যাবার 15 দিন আগে ইলাফের একটি ছবি বুকে নিয়ে বসে আছে আয়াত। চোখ দুটো তার স্থির জানালার বাইরে। ইলাফ তার জীবনে নেই ভাবতেই তার হৃদয় যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। কিভাবে পারল সে ইলাফকে মেরে ফেলতে? সত্যি কি ইলাফ কোনো দোষ করেছিল? জানা নেই আয়াতের। সেদিন কি সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল? ঝাপসা হয়ে আসে আয়াতের চোখ। বোঝা না বোঝার মাঝখানে পড়ে আছে সে।
শিশিরের মতো মৃত্যুর হিমদানা বাজছে তার প্রাচীন মনুষ্য মনে। জীবন যেন তার থেমে গিয়েছে শতাব্দীর পুরনো আদিমতায়। বিষাদের অশ্রু জলে ডুবে গেছে তার কোমল নেত্রপল্লব। এমনটা না হলেও পারত। আয়াত ইলাফের ছবিটা রেখে দিয়ে উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ইলাফের রুমের দিকে। এতক্ষণ সে চিনে কোঠার ঘরে বসেছিল। সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে আসতে অতর্কিত শব্দগুচ্ছ কর্ণকুহরে পৌঁছাতেই থেমে যায় আয়াতের পদযুগল। এহসান কারোর সাথে কলে কথা বলছে। আয়াত এখন মোটামুটি সুস্থ। আমরা চাইলে এখন আমাদের প্ল্যানিং কাজে লাগাতে পারি। অপর পাশ থেকে কি বলল শুনতে পেল না আয়াত। আয়াত বুঝতে পারছে না এহসান কোনো প্ল্যানে কথা বলছে। আর অপর পাশে ব্যক্তিটি বা কে হতে পারে। এমনিতেই কোনো কিছুর কথা বলছে ভেবে আয়াত আবার হাঁটার উদ্দেশ্যে পা বাড়ায়। এইভাবে আড়ি পেতে কারো কথা শোনা মোটেও ঠিক কাজ না। তবে এহসানের পরবর্তী কথাটি যথেষ্ট ছিল আয়াতকে পুরো জমিয়ে দেবার জন্য। না চাইতেও থমকে গেল সে। ইলাপকে মেরে ফেলার প্ল্যান যখন কাজেই লেগেছে, আয়াতের প্ল্যানটাও কাজে দিবে। ইলাপ যেহেতু বেঁচে নেয়, তাই আয়াতকেও বাঁচানোর কোনো সুযোগ নেই। আর তাছাড়া আয়াত দেখতে ভীষণ লাস্যময়ী। তাকে আমার একদিনের জন্য হলেও চাই। এই অপরূপ সৌন্দর্যের সুবিধা আমি পান করতেও চাই। আয়াত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিজের দুই হাতে মুখ চেপে ধরে খানিক ডুকরে ওঠে সে। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ বেসামাল হাতের ধাক্কায় দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাসটা দেয়ালের সাথে লেগে খানিক আওয়াজ হয়ে ওঠে। তৎক্ষণাৎ ফোনটা রেখে দেয় এহসান। এগিয়ে এসে দরজার বাহিরে দাঁড়ায়। এদিক ওদিক নজর বুলিয়ে চারপাশে একবার পরখ করে নেয়। বিড় বিড় করে বলে ওঠে। না, কেউ তো নেই। তাহলে কিসের আওয়াজ হলো? এহসান আবারও সন্দিহান চোখে সবকিছু দেখতে থাকে। তখনই তার নজরে পড়ে রোশনির বিড়াল মিনি হেলে দুলে এদিক সেদিক হেঁটে বেড়াচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায় এহসান। রুমে এসে দরজা লাগিয়ে দেয় আয়াত। দেয়াল ঘেঁষে হাঁটু পরে বসে পড়ে সে। ইলাফকে তাহলে প্ল্যান করে মারা হয়েছে? ইলাফ কাউকে মারেনি। চিৎকার দিয়ে কেঁদে ওঠে আয়াত। আমি ভুল করেছিলাম ইনাফ, মস্ত বড় ভুল। এ ভুলের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা না। আয়াত ইলাফের একটা ছবি হাতে নেয়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে তার অজস্র জলকণা। ইলাফের ছবিতে হাত বোলাতে বোলাতে আবারও ডুকরে কেঁদে ওঠে আয়াত। ইলাফের ছবি বুকে জড়িয়ে বলে ওঠে। কেন আমি বুঝতে পারিনি এই সব কিছু মিথ্যে ছিল? আমি কেন এই প্রহেলিকার বেড়াজালে আটকে গিয়েছিলাম? এবার আমি কি করবো ইলাফ? কিভাবে বেঁচে থাকবো? কি করব আমি? বিড়বিড় করে বলতে থাকে আয়াত। হঠাৎই ছট করে থেমে যায় আয়াত। ইলাফের ছবিটা নিজের সামনে তুলে ধরে। কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে থাকে ছবিটার দিকে। প্রতিশোধ। এক ক্ষীণ আওয়াজ ভেসে আসে আয়াতের বুক থেকে। প্রতিশোধ নিব আমি। যে বা যারা আপনাকে আমার থেকে আলাদা করেছে সবাইকে মেরে ফেলবো। ঠিক আপনি যেমন ভাবে মেরেছেন, তার থেকেও ভয়ঙ্কর ভাবে মরতে হবে তাদের। আমার ছবিটা বুকে ছড়িয়ে ধরে আয়াত ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝের দিকে। আয়াতকে দেখতে এখন পুরোপুরি এক উন্মাদ লাগছে। উস্কো খুস্কো এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনে একটা গোল ফ্রক, সাথে ঢোলা পায়জামা। কাঁধে ঝোলানো ওড়নাটা বড্ড অযত্নে পড়ে আছে। অর্ধেক মেঝেতে আর বাকি অর্ধেক কোনো রকম লেপ্টে আছে শরীরে। সত্যি ভালোবাসার অভাব মানুষকে বড্ড পাগল বানিয়ে ফেলে। হাসি খুশি থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। আয়াতের অন্তরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ছাড়বে না সে, কাউকে ছাড়বে না। মাহফুজা মারা যাবার 2 দিন আগে আজ ইলাফকে অন্য দিনের তুলনায় অত্যধিক বেশি মনে পড়ছে আয়াতের। এহসানকে তো সে মেরে ফেলেছে, আর একজন বাকি আছে। আয়াতের আজকে ইলাফের বাগান বাড়িতে যেতে খুব ইচ্ছে হচ্ছে। ইলাফ মারা যাওয়ার পর সে চলে এসেছে, আর যাওয়ার সাহসে কুলায়নি তার। তবে আজ মনটা বারবার সেদিকে ছুটে চলছে। নিজের মনে কোনো দোলাচলকে জায়গা না দিয়ে আয়াত বেরিয়ে পড়ে ইলাফের বাগান বাড়ির উদ্দেশ্যে। এই বাড়ির একটা এক্সট্রা চাবি আয়াতের কাছে আগে থেকেই ছিল, যা সে ইলাফের রুমে পেয়েছিল। তাই ভেতরে প্রবেশ করতে তেমন একটা অসুবিধা হয়নি তার। কিন্তু এই বাড়ির ঠিকানা আর কেউ জানে না, তাই একরকম লুকিয়ে এসেছে আয়াত। মাহফুজাকে বলেছে সে তানহার মারিয়ার সাথে দেখা করতে যাচ্ছে। বাড়িতে প্রবেশ করে বেশ অবাক হয় আয়াত। এই বাড়িতে কেউ থাকে না প্রায় 5 মাসের কাছাকাছি হতে চলল, কিন্তু তবুও বাড়ির পরিবেশ দেখে মনে হচ্ছে কেউ এখানে থাকছে। কিন্তু কি করে? চারপাশে সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ধুলো করাও নেই কোথাও। জিনিসপত্র খুব সূক্ষ্মভাবে গোছানো, ঠিক যেমনটা ইলাফ আগে গুছিয়ে রাখতো। এটা কি করে সম্ভব? এই বাড়িতে ইলাফ আর সে ব্যতীত আর কেউ কখনো প্রবেশ করেনি। এমনকি ইলাফ কোনো কেয়ারটেকারও রাখেনি যে তাদের অবর্তমানে বাড়ির দেখাশোনা করবে। তাহলে কে থাকছে? আয়াত সন্দিহান দৃষ্টিতে এদিক সেদিক তাকায়। কেউ নেই।
আজকে কেন যেন আয়াতের একটু ভয় লাগছে না, বরং ভেতর থেকে এক হাহাকার বেরিয়ে আসছে। সে যেদিকে তাকাচ্ছে সেদিকে ইলাফ আর তাকে দেখতে পাচ্ছে। কত মধুময় সময় কাটিয়েছে ইলাফের সাথে এই বাড়িতে। আয়াত এগিয়ে গিয়ে কিচেনের সামনে দাঁড়ায়। এই কিচেনে তারা দিনের অর্ধেক সময় পার করত। কত খুনসুটি, কত ভালোবাসা আর আবেগ মিশে আছে এই জায়গাটাতেই। কত যত্ন করে ইলাফ তার জন্য রান্না করতো, তাকে খাইয়ে দিত। আয়াত কত হাজার আবদার করত, বায়না ধরতো, ইলাফ ভালোবেসে যত্ন করে সব আবদার পূরণ করত। আহা, সেই মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়াতের বুক ছিঁড়ে, চোখ দিয়ে কেবল ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আয়াত আর বেশিক্ষণ দাঁড়ায় না সেখানে, আশেপাশে কয়েক পলক তাকিয়ে বেরিয়ে যায় পরে কিচেন থেকে। আয়াতের কেন যেন মনে হচ্ছে কেউ তাকে দেখছে, খুব সূক্ষ্মভাবে পরখ করছে তাকে, তার সকল গতিবিধি নজরে রাখছে, তবে কেউ এখানে নেই। তাও কেন এমন মনে হচ্ছে আয়াতের? আয়াত আবারও বিচক্ষণ নজর ভোলায় চারপাশে। কোনো বিপদ হবে না তো এখন? বিপদের কথা ভাবতেই তাচ্ছিল্য হেসে ওঠে আয়াতের মন। তার জীবনে ইলাফ নেই, চলে গেছে তাকে ছেড়ে, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এখন মরে গেলেও তার কোনো আফসোস নেই। আয়াত এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। উদ্দেশ্য সার আর ইলাফের রুমের সামনে পৌঁছাতে আয়াতের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যেতে লাগে। বুকের ধুকপুক আওয়াজ স্পষ্ট তার কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আয়াতের বেসামাল হৃদয় বারবার তাকে কিছু একটা জানান দিতে চাইছে, কিন্তু আয়াত তো ব্যাককেলের ব্যাককে। এসব ইশারা কোনো কালেই বুঝে উঠতে পারেনি সে। অবশেষে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আয়াত। এবার আরো কিছুটা অবাক হয় সে। প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিপাটি তাদের রুমটা। তাই স্পষ্ট মনে আছে সেদিন যখন দুজনে ঘর ছেড়ে বেরিয়েছিল, রুমটা সামান্য অগোছালো ছিল। যদিও ইলাপ বেশ পরিপাটি স্বভাবের, সবসময় সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করত, তবুও সেদিন সামান্যতম হলেও ঘরটা অগোছালো ছিল। তাহলে কি এই 5 মাসের মধ্যে কেউ এখানে এসেছিল? ইলাফ কি আগে থেকে কাউকে দায়িত্ব দিয়ে রেখেছিল তাদের অবর্তমানে সব সাজিয়ে গুছিয়ে রাখার? কোনো কিছু বুঝে উঠতে পারছে না আয়াত। আয়াত ঘুরে ঘুরে রুমটা দেখতে থাকে। ইলাফের সাথে কাটানো মুহূর্তগুলো তার মস্তিষ্ক এখনো তরতাজা হয়ে আছে। তার কল্পনার স্মৃতিগুলো চোখের সামনে প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছে। আয়াত এগিয়ে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়াত নিজেকে আয়নায় দেখতে থাকে। এই আয়নার সামনে দাঁড়িয়ে ইলাফ তাকে যত্ন করে চুল আঁচড়ে দিত। আয়াত যখন আয়না দেখতো, ইলাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতো, তাকে সাজিয়ে দিত আরো কত কি। আয়াত অজান্তেই কথাগুলো ভেবেই খিলখিল করে হেসে ওঠে। ফাঁকা ঘরে সেই হাসির শব্দ শোনারও অত্যন্ত দারুণ, যেন কোনো নিষ্পাপ শিশু খেলছে আর খিলখিল করে হাসছে। আয়াতের খিলখিলে হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতো যেন শীতল বায়ুর ভাজে ভাজে। হঠাৎই আয়নার এক কোণে চোখে আটকে যায় আয়াতের। মুখে হাসি তার এখনো লেগে আছে, তবে খিলখিল আওয়াজটা নেই। ইলাফ দেয়ালে হেলান দিয়ে বুকে 2 হাত গুজে আয়াতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত আয়নায় ইলাফের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পাচ্ছে। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সেদিকে। সে জানে এটা সম্পূর্ণ তার মন আর মস্তিষ্কের ভ্রম, তবু আয়াতের তাকিয়ে থাকতে ভালো লাগছে। আয়নাতে ইলাফের প্রতিচ্ছবি কোনো কল্পনা মনে হচ্ছে না আয়াতের, যেন ইলাফ জীবন্ত এক অদ্ভুত নেশার চোখে তার দিকেই তাকিয়ে আছে। আয়াত এতটা জীবন্ত ভাবে ইলাফের আর অনুভব করেনি। আয়াতের খুব ইচ্ছে হচ্ছে পেছনে ফিরে একটিবার দেখার জন্য, যেন ইলাফ সত্যি এখানে দাঁড়িয়ে আছে। আবারও ভয় হচ্ছে তার, পেছনে ফিরতেই তো দেখবে সবকিছু শূন্য ফাঁকা। এমন মুহূর্ত তো আর অনুভব করা সম্ভব হবে না। মন মস্তিষ্কের দোলাচলে পড়ে আয়াত ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। যা ভেবেছে তাই ঠিক, চারিদিকে শূন্য ফাঁকা, কোথাও ইলাফের কোনো অস্তিত্ব নেই। আয়াতের মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। নিকশ কালো মেঘেরা এসে জমা বাঁধে তার অন্তরে। আয়াত আবার আয়নার দিকে ফিরে তাকায়। তার আর দেখা যাচ্ছে না তার কাঙ্ক্ষিত অবয়বটি। তবে কিছু মুহূর্ত পর আয়াত দেখতে পায় ইলাফ আবারও একই ভঙ্গিতে এসে বুকের 2 হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে লেগে আছে অদ্ভুত আকর্ষণীয় এক ভুবন ভোলানো হাসি। ইলাফের অবয়ব নজরে পড়তেই আয়াত আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। খোলা জানালা ভেদ করে শীতল বাতাস এসে ছুঁয়ে দেয় তার সম্পূর্ণ অস্তিত্ব। এক অদ্ভুত শান্তি অনুভব করছে আয়াত, যা আগে অনুভব করেনি। এই বাড়িতে পা দেওয়ার পর থেকে কেমন যেন এক শীতল হাওয়া বারবার প্রবাহিত হচ্ছে তার অন্তরে। কেন এমন হচ্ছে বুঝে পায় না আয়াত। আয়াত আবারও চোখ খুলে তাকায়, চোখ রাখে আয়নায় ইলাফের প্রতিচ্ছবিতে। তবে আবার আর হাসি লেগে নেই আয়াতের মুখে। চোখাচোখি হয়ে যায় দুজনে। ইলাফের চোখের গভীরতা স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াত। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে আয়াতের। ইলাফের প্রতিচ্ছবিতে তাকিয়ে আয়াত বলে ওঠে, আমায় ক্ষমা করে দিন ইলাফ, আমি সত্যি ভীষণ বোকা। আপনার কাছে না গিয়ে অন্যের করা পরিকল্পনায় মুদ্রার এপিঠ ওপিঠ দেখেই আমি আপনাকে ভুল বুঝেছিলাম। সেই ভুল ভাঙানোর
সময় পর্যন্ত আমি দিইনি আপনাকে, মেরে ফেলেছি আমি আপনাকে। নিজের হাত দুটো সামনে এনে সেদিকে একবার তাকায় আয়াত। আয়নায় ইলাফকে ইশারা করে বলে ওঠে, এই হাত দিয়ে আপনাকে আমি গুলি করেছি ইলাফ। বিশ্বাসঘাতকতা করেছি আমি আপনার ভালোবাসার সাথে। ভীষণ কষ্ট পেয়েছিলেন আপনি, তাই না? অনেক যন্ত্রণা হয়েছিল আপনার। গলা ধরে আসে আয়াতের। ধলা গলায় ভেঙে ভেঙে বলে ওঠে, পরের জন্মে যেন আমি ফুল হয়ে জন্ম নেই ইলাফ। আর আপনি আমার গাছ থেকে টেনে ছিঁড়ে নেবেন, যাতে আমিও অনুভব করতে পারি অহেতুক ছিঁড়ে ফেলার যন্ত্রণা কতখানি হয়। যাতে আপনার সাথে করা বিশ্বাসঘাতকতার কষ্ট আমারও অনুভূত হয়। আমিও যাতে অনুভব করি ভালোবাসার যন্ত্রণা ঠিক কতটা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে। আমার না পরম সৌভাগ্য ছিল যে আপনি আমার প্রেমে পড়েছিলেন, কিন্তু আপনাকে আমি নিজের করে রাখতে পারিনি, লুকিয়ে রাখতে পারিনি আমার অন্তরে। কষ্ট হচ্ছে আমার আপনাকে ছাড়া ইলাফ, ভীষণ যন্ত্রণা হচ্ছে। ডুকরে কেঁদে ওঠে আয়াত। অন্তর তার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একের পর এক ফুটো করে দিচ্ছে তার অন্তরে। আয়াত আবার বলে ওঠে, আমি প্রতিশোধ নিব ইলাফ। যারা আপনাকে আমার থেকে কেড়ে নিয়েছে সবাইকে শেষ করে দিব আমি। জানেন এহসানকে আমি মেরে ফেলেছি, অনেক যন্ত্রণা দিয়ে মেরেছি আমি। তিলে তিলে নিঃশেষ করেছি তাকে, জানেন? আপনি খুশি হয়েছেন ইলাফ? বলুন না, খুশি হয়েছেন আপনি? ইলাফের প্রতিচ্ছবিতে এখনো লেগে রয়েছে সে অদ্ভুত মোহনীয় হাসি। তার মানে আপনি খুশি হয়েছেন, তাই তো ইলাফ? আয়নার সামনে থেকে সরে আসে আয়াত। এগিয়ে গিয়ে ইলাফের কাভার্ড খুলে একটা সাদা শার্ট হাতে নেয়। শার্টে নাক ডুবিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। পুরুষালী ক্লোনের মন মাতানো সুঘ্রাণ যেন আয়াতকে অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে যেন। শার্টটা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় আয়াত। এরপর এগিয়ে যায় বেড সাইড টেবিলের দিকে। বেড সাইড টেবিলের ড্রয়ারে একটা গিফট বক্স রাখা আছে, যেটা ইলাফ আয়াতকে দিয়েছিল। তবে খুলে দেখার আর সময় পায়নি সে। আয়াত গিফটটা হাতে নিয়ে খাটের উপর গিয়ে বসে। আচ্ছা, দেখো না এই শাড়িটা কেমন ফ্যাকাশে হয়ে রয়েছে। তুমি একটু শাড়িটা পরো তো, যাতে শাড়িটা তার আসল রং আর অস্তিত্ব খুঁজে পায়। এই লাল রঙে তোমাকে নিশ্চয়ই ভীষণ ভালো মানাবে, একদম নব পুষ্প গঠিত রক্তরঙা গোলাপের মতো। শাড়িটা কিন্তু অবশ্যই পরবে। আয়াত এক পলক তাকায় শাড়িটার দিকে। চিরকুটটা রেখে শান্তিতে শাড়িতে হাত বোলাতে বোলাতে আপন মনে হেসে দেয়। এরপর দাঁড়িয়ে প্রস্তুতি নিতে থাকে শাড়িটি পরার। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যাচিং ব্লাউজ পেটিকোট পরে বেরিয়ে আসে। এসেই কোমরে দুহাত চেপে ঠোঁট কামড়ে ধরে ভাবতে থাকে, শাড়ি তো সে পরতে পারে না, তাহলে এখন কি করবে? হাতে গোনা কয়েকবারই সে শাড়ি পরেছে। এর মাঝে ইলাফ একদিন তাকে পরিয়ে দিয়েছিল, তবে এখন কিভাবে পরবে? আয়াত নিজের মোবাইলটা হাতে নেয়। ইউটিউব থেকে শাড়ি পরার টিউটোরিয়াল বের করে সামনে রাখে। তাদের নির্দেশনা অনুযায়ী কাঁচা হাতে শাড়ি পরা শুরু করে। প্রায় ৪৫ মিনিট সময় লাগিয়ে যেন ভাবে আয়াত শাড়িটা পরে নেয়। শাড়ির সাথে থাকা ম্যাচিং জুয়েলারি হাতে নিয়ে দাঁড়ায় আয়নার সামনে। পরতে শুরু করে সেগুলো। পরা শেষে নিজের দিকে পুনর্দৃষ্টি মেলে তাকায়। আগের মতো সেই সৌন্দর্য এখন আর নেই। জীর্ণ শীর্ণ হয়ে আছে তার চেহারা। এরপর আবারও হেসে বলে ওঠে, দরজার পাশে দেয়ালে ঝোলানো একটি বড় সাইজের পোর্ট্রেট। এত বড় একটা সত্য এতদিন তার অগোচরে রয়ে গেল যে আকাশের খুনি ভেবে ইরাফকে মেরে ফেললেও আসলে সে আকাশ আর ইরাফ একই ব্যক্তি। তাহলে ইরাফ কেন তাকে এ ব্যাপারে কিছুই বলেনি? আকাশে যদি ইরাফ হয় তাহলে তো সে আগে থেকেই ইরাফের অর্ধাঙ্গিনী ছিল। ইরাফ চাইলেই নিজের অধিকার ফলাতে পারত। নতুন করে তাকে আবারও বিয়ে করার কি প্রয়োজন ছিল? আয়াতের মাথা কাজ করছে না। সে মেরে ফেলেছে ইরাফকে। শেষমেশে আকাশ যে বা ইরাফ কোনো রূপেই সে তার ভালোবাসাকে নিজের করে পেল না। আয়াত শুধু শুনতে পাচ্ছে ইরাফের মর্ম বেদনার চিৎকার। ইরাফের বলা শেষ কথাগুলো বারবার কানে বাজছে তার। আয়াত দূর থেকে দেখতে পাচ্ছি বিবর্ণ দেয়ালটার গায়ে একটা বিড়ালের ঝুলন্ত মৃতদেহ, যা তাকে বারবার জানান দিচ্ছে এই শহরে ভালোবাসার স্থান কেবলই স্বেচ্ছা মৃত্যু। আয়াত এগিয়ে এসে রেলিংয়ের পাশে দাঁড়ায়। চোখ বন্ধ করে গভীর এক প্রশ্বাস গ্রহণ করে। মনে মনে আওড়ায়, আমি আসছি ইলাফ, আপনার কাছে আসছি আমি। আয়াত সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ছাদ থেকে নিচে ঝাঁপ দেওয়ায়। ঝাঁপ দিতে যাবে তৎক্ষণাৎ এক পুরুষালী হাতের হ্যাচকা টানে তাল সামলাতে না পেরে পেছনের দিকে হেরে পড়ে সে। কিছু মুহূর্ত পরে আয়াত নিজেকে আবিষ্কার করে এক পুরুষালী প্রশস্ত বুকে, যার শরীর থেকে ভেসে আসছে এক পরিচিত সুঘ্রাণ। আয়াত নাক টেনে প্রশ্বাস নেয় সেই শরীরে। বিড়বিড় করে বলে ওঠে, ইলাফ। আয়াতের মনে হলো সে কোনো জীবন্ত স্বপ্ন দেখছে, যার অনুভব এতটাই প্রগাঢ় যে সব সত্যি মনে হচ্ছে। তবে আয়াত জানে এটা তার কল্পনা। আয়াত আরও শক্ত করে জড়িয়ে ধরে ইরাফকে।
হোক কল্পনা হোক স্বপ্ন, তবুও সেই মুহূর্তে অনুভব করতে চায় নিজের জীবন ক্ষয়ে দেওয়ার আগেই সুখকর মুহূর্তে সে একটুখানি বাঁচতে চায়। ইলাফ ধীরে ধীরে আয়াতের গাল ধরে তার দিকে ফেরায়। আয়াত নিভু নিভু চোখে তাকায় সেদিকে, এরপর ক্ষীণ স্বরে বলে ওঠে, স্বপ্ন এতটা জীবন্তভাবে অনুভূত হয় জানা ছিল না ইলাফ। ইলাফ মুচকি হেসে চুম্বন করে আয়াতের কপালে। আবেশে চোখ বন্ধ করে নেয় আয়াত। এরপর আয়াতের কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, আমি কোনো স্বপ্ন না আয়াতজান, আমি সত্যি। তড়াৎ করে চোখের পাতা খুলে ফেলে আয়াত। স্থবির হয়ে কয়েক পল তাকিয়ে থাকে ইলাফের চেহারায়। ইলাফের মুখে এখনো লেগে রয়েছে সেই মোহনীয় হাসি। আয়াতের হিতাহিত জ্ঞান ফিরতেই সে পাগলের মতো বিলাপ শুরু করে দেয়। আপনি সত্যিই ফিরে এসেছেন ইলাফ? এটা আমার কল্পনা কল্পনা না, তাই না? বলুন না ইলাফ, এটা সত্যি? আপনি আর আমায় ছেড়ে যাবেন না? বলুন না ইলাফ, বলুন। আর কিছু বলতে পারে না আয়াত। তার আগেই আয়াতের ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয় ইলাফ। নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ়ভাবে চুম্বন করতে থাকে আয়াতের ওষ্ঠে। আয়াতও আবেশে চোখের পাতা বন্ধ করে নেয়। চোখ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। ইলাফের অধিকার বোধ তাকে বুঝিয়ে দিচ্ছে এটা সত্যি, এক অলৌকিক সত্যি। আয়াতের কেমন যেন সুখ সুখ অনুভূতি হচ্ছে। তার ইলাফ, তার ভালোবাসা ফিরে এসেছে, এর থেকে মহা আনন্দের আর কি হতে পারে। ইলাফ আরো জোরালোভাবে চুম্বন করতে থাকে, যেন কোনো অভুক্ত পিপাসা মেটাচ্ছে। বহু দিনের দৃষ্টার্থ চাতক পাখি সে। কিছু মুহূর্ত পর ছেড়ে দিয়ে আয়াতের দিকে তাকায় ইলাফ। কেমন আছো? ডুকরে কেঁদে ওঠে আয়াত। দেখতেই তো পাচ্ছেন ইলাফ, আপনাকে ছাড়া কেমন আছি। আমি তো দেখতে পাচ্ছি খুব সুখী আছো। ইলাফের কণ্ঠে অভিমানী স্পষ্ট টের পাচ্ছে আয়াত। আয়াতের কান্নার বেগ আরো বেড়ে যায়। হিচকি দিয়ে কান্না করতে শুরু করে সে। আমি সুখী নেই ইলাফ। আপনাকে ছাড়া আমার জীবন শূন্য মরুভূমি, এক বিশাল অন্ধকার। জানেন কত কষ্ট হয়েছে আমার আপনাকে ছাড়া, কতটা যন্ত্রণা পেয়েছি আমি। আয়াতের চোখের পানি নিজের বুড়ো আঙুলের ধারা মুছে দিয়ে কপালে কপাল ঠেকায় ইলাফ। আমাকে ছাড়া থাকতে যখন পারবে না, তখন মেরে ফেলতে চেয়েছিলে কেন? যদি আমি না ফিরে আসতাম? আমিও মরে যেতাম। আপনাকে ছাড়া এই স্বার্থপর পৃথিবীতে আমি কখনোই বেঁচে থাকতে পারতাম না। আমার ভুল হয়েছে ইলাফ, অনেক বড় ভুল হয়েছে, যে ভুলের কোনো ক্ষমা হয় না। ইলাফ তাকায় আয়াতের দিকে, ফিস ফিস করে বলে ওঠে, অবশ্যই, এই ভুলের কোনো ক্ষমা হয় না, আর এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। কলিজা মোচড় দিয়ে ওঠে আয়াতে। ভয়ার্ত কণ্ঠে শুধায়, অভিমান করে আপনি আবার আমাকে ছেড়ে চলে যাবেন না তো ইলাফ? এরপর ইলাফের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আয়াত। ছাড়াতেই ছাড়াতেই বলে ওঠে, ছেড়ে যদি যাবেন তাহলে এখনই ছেড়ে দিন। আমি নিজেকে শেষ করে দিতে চাই। বেঁচে থাকতে আপনার বিচ্ছেদ আর দ্বিতীয়বার মেনে নিতে পারবো না আমি। দ্বিতীয়বার না আয়াতজান, তৃতীয়বার। ধপ করে ছাদে বসে পড়ে আয়াত। নিজের দুই হাতে মেঝেতে ভর দিয়ে মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে। আমার ভাগ্যটা কেন এত নিষ্ঠুর ইলাফ? আমি কেন, অন্য কেউ নয়, কেন কেন আমার পিছু কিছু মনে পড়ছে না ইলাফ? এই ঝাপসা স্মৃতি আমায় কতটা নরক যন্ত্রণা দিয়েছে জানেন আপনি? কেন আপনি আমায় বললেন না আমি আপনার চাঁদ, সেই ছোট্ট চাঁদ যে তার আকাশ বলতে অজ্ঞান ছিল। দেখুন না কত বড় বিশ্বাসঘাতক আমি। বারবার আপনার সাথে, আপনার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমি। আরো জোরে ডুকরে কেঁদে ওঠে আয়াত। চিৎকার করে কাঁদতে থাকে সে। ঠকিয়েছিলাম আপনাকে আমি। আকাশকে ভুলে গিয়ে আকাশের ভালোবাসাকে পায়ে ঠেলে আমি অন্যত্র বিয়ে করে সুখে সংসার করতে চেয়েছিলাম আমি। যদি আপনি আমার আকাশ না হতেন তাহলে তো বড্ড অন্যায় হতো আমার আকাশের সাথে। এরপরেও আপনি আমায় কিছুই জানাননি কেন? ইলাফ নিঃশব্দে ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে আয়াতের সামনে। আয়াত আবার বলে ওঠে, তাও আপনি আমাকে পাগলের মতো ভালোবেসে গিয়েছেন, আমাকে আপন করে নিয়েছেন, নতুন করে আবারও ভালোবাসার বীজ বপন করেছেন আমার অন্তরে। সেই ভালোবাসারও সঠিক মূল্য দিতে পারিনি আমি। নিজের হাতে মেরে ফেলতে চেয়েছি আমি আপনাকে। আপনাকে আপনারই খুনের অপরাধী বানিয়ে ফেলেছি, যেখানে আদতে আপনারা দুজনই এক মানুষ। কতটা বোকা আমি, তাই না ইলাফ? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ইলাফ। আমায় মেরে ফেলুন না ইলাফ, প্লিজ মেরে ফেলুন আমায়। আর আপনি যদি না মারতে পারেন তাহলে সরে যান আমার সামনে থেকে। আমি নিজেকে নিজেই শেষ করে ফেলবো। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বার্থপর আর বিশ্বাসঘাতকদের মরে যাওয়াই উচিত। সরে যান ইলাফ, প্লিজ সরে যান।
গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।